আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের সেশন 3 সমতুল মূলদ সংখ্যা নির্ণয়ে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে চলো আমরা দেখি সমতুল ভগ্নাংশ বলতে কি বোঝায়। অর্থাৎ সমতুল এই কথার ভিতরেই কিন্তু আমরা বুঝতে পারি যে ভগ্নাংশকে কি বোঝাচ্ছে। সম অর্থাৎ সমান, তুল অর্থাৎ তুল্য। তো সমতুল অর্থাৎ সমান তুল্য, অর্থাৎ যেই ভগ্নাংশে যতগুলো ভগ্নাংশই হোক, যদি কয়েকটি ভগ্নাংশের মান একই হয় তাহলে তাদেরকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। দেখো তো নিচে এই যে 6টি ভগ্নাংশ আছে, এই 6টি ভগ্নাংশের ভিতরে কোন কোন ভগ্নাংশ সমতুল হতে পারে। সমতুল ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমাদের যেটি করতে হয়, আমাদের প্রত্যেকটি ভগ্নাংশকে কাটাকাটি করে ছোট করে নিতে হয়, যেন আমরা প্রত্যেকটি ভগ্নাংশ দেখে চিনতে পারি। তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোন কোন ভগ্নাংশ এর ভিতরে সমতুল। তারপরেও চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো এই দুটি ভগ্নাংশ সমতুল কিভাবে হলো। দেখো 2 এবং 6, এটা 2 দিয়ে কাটি যায়, 1 3। দেখো 1/3, এই যে 1/3। 12 এবং 36, 12 1 12, 12 2 24, 3 12 36। অর্থাৎ এই ভগ্নাংশটিও 1/3, এটিও 1/3। তাহলে তিনটি ভগ্নাংশই কিন্তু আমাদের 1/3 হয়ে গেল। এখন আসো এই যে ভগ্নাংশ দুটি 12, তো 6 দিয়ে যায়, 6 2 12, 3 6 18, 3। তো এটা আসে 2/3। আবার 18 ভাগ 27, 9 2 18, 3 নং 27, 26 ভাগ 39, এটি কি হবে 13 2 26, 3 13 39। দেখো এখানেও সবগুলো 2/3 2/3 2/3। উপরে কিন্তু একটি 1/3 ছিল, কিন্তু এখানে আমাদের কোথাও 2/3 ছিল না। তো আমরা কি করলাম, সবগুলো সংখ্যাকে কাটাকাটি করে ভগ্নাংশ কাটাকাটি করে আমরা দেখে নিলাম যে হ্যাঁ, সবগুলো ভগ্নাংশই একই ভগ্নাংশ থেকে এসেছে। এখন বলো তো, এই যে সমতুল ভগ্নাংশ যেগুলো ছিল, এই ভগ্নাংশগুলো তো সবগুলো কি ধনাত্মক, তাই না? তো ঋণাত্মক সমতুল ভগ্নাংশ কি সম্ভব? দেখো এই যে ভগ্নাংশ, 4টি ভগ্নাংশ আছে, একটি কিন্তু আবার দশমিক ভগ্নাংশ, তাই না? তো এই 4টি দশমিক ভগ্নাংশ, 4টি দশমিক ভগ্নাংশ এবং ভগ্নাংশ এই যে ঋণাত্মক, এরা কি সমতুল হতে পারে? দেখো তো, চলো আমরা একটু নির্ণয় করে দেখি। এই ভগ্নাংশকে আমরা কাটাকাটি করতে পারি 2 দিয়ে, 3 2 6, 4 2 8। এই ভগ্নাংশটি অনেক বড় না, চলো আমরা ছোট ছোট করে কাটি। 5 দিয়ে প্রথমে ভাঙি, 5 1 5, 5 5 25, 5 2 10, আবার 5 দিয়ে যায়, 5 3 5 15, 4 5 20। অর্থাৎ 3/4 বিয়োগ 3/4। আবার এ দেখো মাইনাস 0.75, তো মাইনাস এটা 75/100, যেটি আমার আগেই ছিল। তো এই ভগ্নাংশটিও আমার কি বিয়োগ 3/4। তাহলে হ্যাঁ, ভগ্নাংশ যদি ঋণাত্মক হয় তারপরেও কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ পেতে পারি। এখন চলো সমতুল ভগ্নাংশ নির্ণয়ের কি আর কোনো উপায় আছে? হ্যাঁ, আরেকটি উপায় আছে, যে সমতুল ভগ্নাংশ যদি দুটি মূলদ সংখ্যা, অর্থাৎ যদি a/b আকারে বা p/q আকারে দুটি সংখ্যা আমরা পাই, তাহলে এই দুটি সংখ্যা সমান হবে, অর্থাৎ সমতুল হবে যদি, খেয়াল করো, AD এবং BC এই দুটি সংখ্যা গুণ করলে সমান হয়। দেখো AD = BC। আবার দেখো, মনে করো দুটি সংখ্যা মূলদ সংখ্যা সমান, অর্থাৎ সমতুল। তাহলে মনে করি আমাদের এখানে 2/3 আর এখানে মনে করো
10/15। তো এই দুটি সংখ্যা কি সমতুল? দেখো তো। হ্যাঁ, কিভাবে দেখব? দেখো, এই যে 2 গুণ 15, অর্থাৎ 2 গুণ 15 আর 3 গুণ 10, এই দুটি সংখ্যা এখানেও হয় 30, এখানেও হবে 30। দেখেছো, দুটি সংখ্যায় কিন্তু 30 এসেছে গুণফল। তাহলে কি বলবো? হ্যাঁ, ভগ্নাংশ দুটি সমতুল। চলো আমরা একটু আগে যে 6টি ভগ্নাংশ করেছি সেই ভগ্নাংশগুলো সমতুল কিনা সেটি আমরা একটু আগে যে বৈশিষ্ট্য বা যে পরীক্ষাটি দেখলাম সেই পরীক্ষার মাধ্যমে একটু দেখে নিই যে ওই পরীক্ষাটি অনুযায়ী আমাদের এই সংখ্যাগুলো সমতুল হয় কিনা। দেখো, 36 গুণ 2 অর্থাৎ 2 গুণ 36 হয় 72, আবার 12 গুণ 6 অর্থাৎ 6 গুণ 12 এটাও হয় 72। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ সমতুল, কোনো সন্দেহ নেই। আবার খেয়াল করো, 3 গুণ 12 আর 1 গুণ 36, 3 12 36, আবার 12 গুণ 1 36। তাহলে এই দুটি ভগ্নাংশ সমতুল, এই দুটি ভগ্নাংশ সমতুল। আমরা একটু আগে যে বৈশিষ্ট্য পড়েছি সেই বৈশিষ্ট্য অনুসারে আমাদের এই ভগ্নাংশ জোড়া এবং এই ভগ্নাংশ জোড়া সমতুল, তিনটি ভগ্নাংশই সমতুল। একইভাবে চলো আমরা নিচের একটি দেখে নিই। তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে 18 গুণ 39, 26 গুণ 27, এই দুটি ভগ্নাংশ কি সমতুল? চলো দেখে নিই। 18 আর 39 গুণ করলে হয় 8 নং 72, হাতে 7, 9 একে 9 7 16, 3 8 24, 3 8 24 4, হাতে 2, 3 একে 3 আর 2 5, 2 6 14 0, হাতে 1, 5 আর 1 6 আর 1 7। চলো এখন দেখি 27 আর 26, 26 27 গুণ করলে 6 7 42 এর 2, হাতে 4, 7 2 9 14 আর 4 18, 0 6 2 9 12 2, হাতে 1, 2 2 4 আর 1 5, 2 8 আর 2 10 0, হাতে 1, 5 আর 1 6 আর 1 7। দেখো, এই যে দুটি ভগ্নাংশই আমরা এই যে ক্রস অর্থাৎ কোনাকুনি সংখ্যা দুটি নিয়ে গুণ করে দেখেছি, হ্যাঁ দুটোই 702। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ আমাদের অবশ্যই কি সমতুল ভগ্নাংশ আমরা পূর্বের নিয়মে অনুযায়ী। তো তোমরা কিন্তু এই দুটি ভগ্নাংশ দেখতে পারো, আমরা কিন্তু কঠিনটা করে ফেলেছি, তাই না? দেখো, এই দুটি সংখ্যায় বড় বড় ছিল, আমরা সেটা করে ফেলেছি। তাহলে এই দুটি সংখ্যা একটু ছোট ছোট আছে, তুমি নিশ্চয়ই করতে পারবে। এখন সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো অর্থাৎ নিচে কোন কোন ভগ্নাংশ সমতুল সে ভগ্নাংশগুলো নির্ণয় করো। তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে 5 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এগুলো নির্ণয় করতে পেরেছো। তারপরে চলো আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি। দেখো, এখানে কয় ধরনের ভগ্নাংশ আছে? এখানে 2 ধরনের ভগ্নাংশ আছে, তাই না? একটি এই 3টি ভগ্নাংশ ধনাত্মক এবং এই 3টি ভগ্নাংশ ঋণাত্মক। এখন তুমি বলো যে ধনাত্মক সংখ্যা কি কখনোই ঋণাত্মক সংখ্যার সমতুল হতে পারে? কখনোই না। সমতুল অর্থাৎ সমান। সমান হতে হলে যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক সংখ্যার সমান আর কি ঋণাত্মক সংখ্যা হবে। ধনাত্মক সংখ্যার সমান ভগ্নাংশ আরেকটি ধনাত্মক ভগ্নাংশ হবে, তাই না? তো আমরা প্রথমেই কি করব? ঋণাত্মক ভগ্নাংশগুলো আলাদাভাবে সমতুল নির্ণয় করব এবং ধনাত্মক ভগ্নাংশগুলোকে আলাদাভাবে
আমরা সমতল নির্ণয় করব। দেখো প্রথমে ঋণাত্মকগুলো নিয়ে নিলাম। দেখো 15/10। চলো এটা একটু নির্ণয় করে দেখি এই দুটি ভগ্নাংশ সমান হয় কিনা। দেখো 15 গুণ 2, 2 হয় 30, আবার 10 গুণ 3 হয় 30। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ অবশ্যই সমতুল। যেহেতু উভয়ই ঋণাত্মক সেহেতু আমরা উভয়কেই ঋণাত্মক হিসেবে ধরে নিয়েছি। হ্যাঁ, যদি তুমি আমরা ঋণাত্মকটা বাদ দিয়ে করেছি, হ্যাঁ তুমি যদি এখন চাও যে না আমি ঋণাত্মকটা সহ নিব, তখন কি করব, আমরা প্রত্যেকের উপরে ঋণাত্মক চিহ্নটি নিব। এখানে এইটাকে উপরে নিয়ে ঋণাত্মক এবং এটাকে উপরে নিয়ে -15 এবং -3 নিব। তাহলে -15 গুণ 3 এবং 10 গুণ -3, তখন এটাও -30, এটাও -30। তুমি কিন্তু কখনো এই বিয়োগটা নিচে নিবে না, ঠিক আছে? একটি উপরে একটি নিচে নিবে না। যদি উপরে নাও উভয়ের উপরে নিবে, যদি নিচে নাও তো উভয়ের নিচে নিবে। যদিও তুমি যদি একটি উপরে একটি নিচে নাও তাও কোনো সমস্যা নেই, ওটা হবে, সমস্যা নেই। একইভাবে দেখো 3 15 45 আর 5 2 10। তাহলে এই দুটি সংখ্যা কি সমতুল? না, কখনোই নয়। কারণ দেখো 45 এবং 10 সমান নয়। তাহলে যদি আমরা চাই দুটি ভগ্নাংশ সমতুল কিনা, আমরা এভাবে ক্রস গুণন করে দেখে নিতে পারি। দেখো আমাদের অঙ্কে বিয়োগ 3টি সংখ্যা ছিল এবং জোড় ধনাত্মক ছিল এই 3টি সংখ্যা। তো এই 3টি সংখ্যা নিয়ে চলো আমরা আবার নির্ণয় করে দেখি যে 2/3, 16/24 এবং 6/9। চলো 24 গুণ 2 48, 16 গুণ 3 48। হ্যাঁ ঠিক আছে, দেখি 16 গুণ 9 এবং 24 গুণ 6, 6 নং 54, 4 হাতে 5, 9 কে 9 আর 5 14 এবং 24 গুণ 6 144। দেখো তাহলে এই 3টি ভগ্নাংশই সমতল, কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম ঋণাত্মক 3টি ভগ্নাংশের ভিতরে 2টি ভগ্নাংশ ছিল সমতল। তোমরা আশা করি বুঝতে পেরেছ, এবং পরবর্তীতে তোমরা এমন কোনো সমস্যা পেলে আশা করি সকলেই সমাধান করতে পারবে। তো সমতুল মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি যদি a/b একটি মূলদ সংখ্যা হয় তাহলে ax/bx অর্থাৎ হর এবং লব উভয়ের সাথে যদি আমি একটি x গুণ করে ফেলি তাহলে ওই সংখ্যাটি, ওই যে নতুন ভগ্নাংশটি আমি পাবো, এই ভগ্নাংশটি আগের ভগ্নাংশের সমতুল হবে। ঠিক আছে, যেমন ধরো যে 2/3 এটি একটি মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যার যদি আমি উপরে নিচে x অর্থাৎ একই সংখ্যা দিয়ে গুণ করব, তো ধরো 2কে আমি 5 দিয়ে গুণ করলাম, আবার 3কে 5 দিয়ে গুণ করলাম। এই যে ভগ্নাংশটি পেলাম ধরো 10/15, এই ভগ্নাংশটি অবশ্যই আগের ভগ্নাংশ অর্থাৎ 2/3 এই ভগ্নাংশের সমান অর্থাৎ সমতুল। তো তুমি বলো তো যে এই যে ভগ্নাংশটি আমরা পেলাম, যেই ভগ্নাংশটি আগে ছিল ওই ভগ্নাংশ থেকে তুমি কতগুলি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারো? অসংখ্য, তাই না? হ্যাঁ, কিভাবে? তুমি প্রথমে 1 দিয়ে গুণ করবে, তাহলে ওই ভগ্নাংশটিই পাবে। 2 দিয়ে গুণ করবে, নতুন একটি ভগ্নাংশ পাবে। 3 দিয়ে গুণ করবে, উপরে নিচে অবশ্যই হর এবং লব উভয়কে। তো 3 দিয়ে গুণ করলে আমি আরেকটা সমতুল ভগ্নাংশ পাবো। 4 দিয়ে যদি গুণ করি আরও একটা পাবো। 5 দিয়ে যদি করি আমি আরও একটি পাবো। এভাবে আমি যত গুণ করব ততই ভগ্নাংশ পাবো। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে একটি মূলদ সংখ্যা যদি, মূলদ ভগ্নাংশ যদি থাকে বা মূলদ সংখ্যা সরাসরি যদি পূর্ণ সংখ্যা থাকে তাও সমস্যা নেই,
যদি থাকে তাহলে ওই সংখ্যা থেকে আমরা অসংখ্য সমতুল ভগ্নাংশ পেতে পারি। এখন বলো তো, যদি x এর ভ্যালু 0 হয় তাহলে কি এটা সম্ভব? খেয়াল করে দেখো, যদি x 0 হয় তাহলে a গুণ 0 এবং b গুণ 0 তখন কি হবে? নিচে 0 হয়ে গেল। হ্যাঁ, যদি কোনো ভগ্নাংশ আমাদের কাছে আসে এবং সেই ভগ্নাংশের যদি হরে 0 হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশটি কিন্তু অনির্ণেয় হয়ে যায়। তো অনির্ণেয় অর্থাৎ ওই ভগ্নাংশটির মান নির্ণয় করা সম্ভব না। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা কিন্তু ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারো। এটা কিন্তু এরর একটি কথা আসবে। তাহলে আমরা বলতে পারি যে না, x এর সকল ভ্যালুই দিতে পারি, সকল মানই দিতে পারবো, কিন্তু 0 নয়। ঠিক আছে? এবং যদি ঋণাত্মক ভগ্নাংশ হয় তো ঋণাত্মক, এই যে ঋণাত্মক চিহ্নটি, এটি আমি উপরেও বসাতে পারি, সেটি আমি নিচেও বসাতে পারি। বুঝতে পেরেছ? অর্থাৎ যদি আমার এখানে 2/3 তার আগে একটি ঋণাত্মক চিহ্ন থাকে, এই ঋণাত্মক চিহ্নকে আমি -2/3ও লিখতে পারি, অথবা 2/-3ও লিখতে পারি। অর্থাৎ সামনে যে ঋণাত্মক চিহ্নটি আছে ওই ঋণাত্মক চিহ্নটি লব অথবা হর যে কোনো একজন নিতে পারবে। তুমি কিন্তু এটা কখনোই -2/-3 লিখতে পারবে না। বুঝতে পেরেছ? আশা করি তোমরা সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছ। চলো একটি বাড়ির কাজ লিখে নিই। মৌলিক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে এই নিচের ভগ্নাংশগুলোকে সরল করো। সরল অর্থাৎ প্রত্যেক ভগ্নাংশকে কাটাকাটি করে যতটুকু ছোট করা যায় ততটুকু ছোট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।